যখন আপনি এইরকম একটা পরিবেশে আসবেন তখন কিন্তু আপনার এমনিই জানে শান্তি লাগবে। এই পাশে হচ্ছে বাদামের ক্ষেত, এই পাশে হচ্ছে ধানের ক্ষেত, এই পাশে বাদাম লাগাইছে, ওই পাশে ভুট্টা। আমি এখন আছি পঞ্চগড়ে, আর এইটা পঞ্চগড়ের একদম শেষ সীমানা। ওই পাশে যে গ্রামটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ভারতের। আর এই জায়গার মজার একটা বিষয় কি জানেন, এই জায়গায় কোনো রকমের কাঁটাতান নাই বর্ডারে। তো এই জিনিসটা এই জায়গাটাকে পঞ্চগড়ের অন্যান্য জায়গার থেকে আলাদা করে। আর এই পাশেই হচ্ছে আমার ক্যাম্প, মানে আমি যেটা কাজ করি। আর এখন বের হয়েছি একটু দেবীগঞ্জ যাব সেই উদ্দেশ্যে। ঘড়িতে সময় হচ্ছে সকাল 10টা 11। আর সব জায়গায় বাংলাদেশের অধিকাংশ জায়গায় প্রচুর পরিমাণে তাপমাত্রা, প্রচুর পরিমাণে রোদ। বাট দেখেন পরিবেশটা, মানে রোদের যে ভাবটা এখনও ওই রকম বাড়ে নাই, মানে যে তেজটা, এই তেজটা কিন্তু এখনও বাড়ে নাই। তো পঞ্চগড়ের এই জায়গার থেকে আমার এই ব্লগটা শুরু করতেছি। হেই লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দিস ইজ মোহাম্মদ বাইজিদ। ওয়েলকাম টু বাইজিদ ডেলি ব্লগস। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখন কথা হইতেছে দেবীগঞ্জ কী জন্য যাচ্ছি। দেবীগঞ্জ যাচ্ছি, আমি যেই সাইটটায় থাকি এই সাইটে আমার নামে একটা মিটার ছিল, অ্যান্ড ওইটা আমি ডিসমেন্টাল করাইছি ফেব্রুয়ারি মাসে। কিন্তু সেইটার ডিসমেন্টালের যে সিএমও পেপার টেপার আছে সবই কমপ্লিট করছে, বাট আমাদের যে অতিরিক্ত বিলটা থাকে বা আমরা যেই টাকাটা জমা দিই এর একটা ব্যালেন্স হয় শেষে যায়, আপনার জমা টাকা আর আমাদের কাছে যে বিলটা পাবে এই দুইটা মিলায়। তো সেইটা আমাদের একটা মেনটেন করে দিতে হয়, তা না হইলে লাস্টে যে একটা প্রবলেম হয়। বাট আমাদের এখনও যে টাকাটা জামানত হিসেবে দিছিলাম সেই জামানতের টাকা প্লাস হচ্ছে লাস্ট যে ওনারা আমাদের কাছে বিল পাবে শেষ মাসের, এইটার কোনো রিপোর্ট আমাদের দেয় নাই। আর এইটার রিপোর্ট যদি অনেক দিন ফেলায় রাখি তাহলে এটা একটা প্রবলেমে পরিণত হয়, লাস্টে যে ওনারা একটা হাবিজাবি বিল করে। যার কারণে আমি চেষ্টা করি এগুলো সবই কমপ্লিট করার, বাট আমি ঢাকায় থাকার কারণে এই জিনিসটা করা হয় নাই। এর জন্য আজকে বের হয়েছি এই কাজটা শেষ করার। এবং নতুন যে মিটারটা দিছে এই মিটারেরও মনে করেন যে বিল এখনও আসে নাই। তো এটা একটা সমস্যা না, ফেব্রুয়ারি মাসে মিটার চেঞ্জ করছে, মার্চ মাস চলে গেছে, এরপরে এপ্রিল চলে আসছে, বাট এখনও পর্যন্ত কোনো রকমের বিল আমরা পাইনি। পরে যে 2 মাস 3 মাসের বিল একসাথে ধরায় ফাইন টাইন দিবে। তো এর জন্য মাঝে মাঝে পল্লী বিদ্যুতের উপরে বড়ই রাগ হয়। আর পঞ্চগড় আসছি বেশ কিছুদিন হয়ে গেছে, বাট আমি বাইরে না বের হওয়ার কারণে বাইকটা ওয়াশ করাইতে পারি নাই। এরপরে ছোটোখাটো কিছু সমস্যা বের হয়েছে, সেগুলো ঠিক করব, কারণ লং রাইড দিয়ে আসছি মোটামুটি যশোরের থেকে ঢাকা, অ্যান্ড ঢাকার থেকে পঞ্চগড় প্রায় 600 থেকে 700 কিলোমিটার মতো রাইড গেছে, যার কারণে এটা একটু ঠিক করতে হবে। আর এই পাশে এই যে মরিচ ছেঁড়ার পালা চলতেছে, এই যে মরিচ হয়েছে। আচ্ছা, একটা জিনিস আপনাদের জানাই দিই, পঞ্চগড়ে এখন কিন্তু মরিচের দাম অনেক কম, 800 টাকা মেবি হচ্ছে মন। আর কথা হইতেছে এই মরিচ ছিঁড়তে প্রতি মনে দেওয়া লাগে 250 টাকা করে। মানে গাছ লাগায়ও শান্তি নেই। ওই যে বলে না, কৃষকরা আসলে পায় না। গতবার অনেক দাম গেছে, বাট এইবার একদম মরিচের দাম কম। আমি যদি পারি এই যে ভাওলাগঞ্জে আমাদের একদিন বাজার বসে, আমি চেষ্টা করব ওই বাজার একদিন আপনাদের নিয়ে দাম দরগুলো দেখানোর। এই যে মরিচ ছিঁড়ে সব মনে করেন রাখছে। আর এটা হচ্ছে সর্দারপাড়া বাজার, মোটামুটি আমার ক্যাম্পের খুব কাছেই। আর এরপরে আসবে হচ্ছে ভাওলাগঞ্জ বাজার, তারপরে যে সোজা আপনি ডোমারের দিকে গেলে আপনার দেবীগঞ্জ পড়বে। তো এই জায়গাগুলো আমার খুবই ভালো লাগে। আমি প্রায় 2-2.5 বছর থাকছি এই জায়গাটায়। এই জায়গার আসলে কি বলবো ভাই, এই জায়গায় একটা মায়া তৈরি হয়ে গেছে আমার জন্য। আর আমার ওই সাইডে গেলে যদি তরমুজ থাকে, তরমুজের বাগানে আপনাদের নিয়ে যাব। তরমুজ, বাঙ্গি এগুলার বাগান আছে, তো বেশ সুন্দর এই জায়গাগুলা। আর এই যে বললাম না, গরমের তাপদাহ পড়ছে প্রচুর পরিমাণে, বাট এখনও পঞ্চগড়ের এই জায়গায় আমি টেরই পাইনি যে গরম কি জিনিস। কারণ এই জায়গার থেকে একদম হিমালয় দেখা যায়, পঞ্চগড়কে অনেকে হিমালয় কন্যা বলে। তো এই নিয়ে মোটামুটি একটা বেশ ভালো একটা পরিবেশে আছি। আর আপনারা তো ভালো করেই জানেন আমি একদম দৌড়ই বেড়াই, কোনো জায়গায় একটা টাইমে থাকি না। এই ধরনের পরিবেশ কিন্তু অনেকেই মিস করে যারা ঢাকায় থাকে। এই ধরনের গ্রাম কিন্তু মনে করেন সচরাচর এখন মানে পাওয়া কষ্ট হয়ে গেছে, সব জায়গায় রাস্তাঘাট হয়ে গেছে, একটা অন্যরকম পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এই জায়গায় এখনও গ্রামের যেই সৌন্দর্যটা
সেটা এখনও টিকে আছে। বিকালবেলা এইসব জায়গায় সেই রকম একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়। যদি বিকালবেলার দিকে আসি আপনাদের দেখাবো, এই যে এরকম মাচা মতো রয়েছে, এই জায়গায় সবাই মোটামুটি বসে আড্ডা দেয় বিকালবেলা। মানে কাজ শেষে এদের যে শান্তিটা না, এইটা ভাই পাই। কিন্তু আমরা যারা শহরে থাকি এরা হয়ে যায় হচ্ছে রোবট, না আছে দিন না আছে রাত, কাজ আর কাজ। কিন্তু এরা সারাদিন কাজ করবে, অ্যান্ড বিকেলবেলা আসরের পরে বা মাগরিবের পরে এরা এইসব জায়গায় বসবে, আড্ডা দিবে, গল্পগুজব করবে। মানে অন্যরকম পরিবেশ পরিস্থিতি। মনে হয় কি যে এইসব গ্রামগুলো প্রায় 20 বছর পিছনো, মানে আমরা যেরকম ইসে থাকি, পরিবেশ পরিস্থিতি থাকি, মানে 15-20 বছর পিছানো হচ্ছে এই গ্রামগুলো। তবে পিছানো বলতে ওই রকম পিছানো না, এই হারিকেনের যুগ আর নাই, সব জায়গায় বিদ্যুৎ পৌঁছায় গেছে, সব রকমেরই ব্যবস্থা আছে। তবে গ্রামের যে পরিবেশ পরিস্থিতিটা না, এটা আসলে এইসব জায়গায় আসলে বোঝা যায়। এখন আমি আছি তিস্তার পাড় গ্রামের এই পাশটায়। এটা হচ্ছে দেবীগঞ্জ টু ভাওলাগঞ্জ যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা বেশ সুন্দর। এই রাস্তাটাও আমি 2-1বার কভার করছি, হয়তো বা আমার অনেক পুরনো ভিডিও দেখলে আপনারা পাবেন। বা আমি হচ্ছে লাস্ট যেদিন আসলাম পঞ্চগড়ে, সেদিনও এই রাস্তাটা একটু কভার করার চেষ্টা করছি। এই রাস্তাটা সকালবেলা আর বিকালবেলা বেশ সুন্দর লাগে। এখন তো একটু দুপুর হয়েছে, বেশ একটু মানে ধুলা টুলা পড়ছে। একটা বৃষ্টি যদি হয়ে গেছে না, তাইলে মনে করেন যে এই রাস্তাগুলো এত সুন্দর লাগে, বিশেষ করে বাইক চালায় যাইতে আর দেখতে, চোখে মনে করেন যে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে। এই রাস্তার কিছু কিছু জায়গায় এরকম পাবেন, তবে বেশিরভাগ জায়গায় হচ্ছে ভালো। চলে আসছি দেবীগঞ্জ বিদ্যুৎ অফিস, এই যে ডেপুটি জেনারেল ম্যানেজারের কার্যালয়, ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি, দেবীগঞ্জ জোনাল অফিস। এইটাই মূলত আমার আজকের কাজ, আর এই কাজটা আমাকে আজকেই শেষ করতে হবে, কারণ আমি দ্রুত চাচ্ছি ঢাকায় চলে যাওয়ার জন্য। চাইছিলাম বিদ্যুৎ অফিসের কাজটা শেষ করতে আজকেই, বাট আমাকে 59,000 টাকার একটা বিল ধরাই দিল, যার কারণে আমি একটু মানে হতভম্বই হয়েছি আর কি। আমার জানা মতে আমরা যখন লাইন নির্মাণ করি তখন জামানতের টাকা সহ অন্যান্য সব টাকাই দেওয়া হয়েছিল, বিসমিল্লাহির রহমানির রহিম। বাট এখন ওনারা বলতেছে ট্রান্সফরমারের ভাড়া দেওয়া লাগবে 35 মাসের, অ্যান্ড সেটা প্রায় 52,000 টাকার মতো। প্লাস হচ্ছে আপনার আরও বেশ কিছু কষ্ট ধরছে, ভ্যাট ট্যাট হাবি জাবি, নির্মাণ চার্জ। কিন্তু আমাদের যখন বিদ্যুৎ নেওয়া হয় তখন কিন্তু আমাদের ওই জায়গাটা লাইন নির্মাণই করা ছিল, এবং ট্রান্সফরমার আমরা নিয়ে আসছি হচ্ছে বিজিবির থেকে। তাই ট্রান্সফরমার যদি বিজিবির থেকে নিয়ে আসা হয়, তাইলে আমরা ট্রান্সফরমারের ভাড়া এনাদের কেন দেবো? কারণ ট্রান্সফরমার তো বিজিবি কিনে নিছে, সেই কেনা ট্রান্সফরমারের ভাড়া কী কারণে আমাদের দিতে হবে, এটাই আমি আসলে আমার মাথায় ঢুকতেছে না। যাক, এটা নিয়ে আমি বেশি মাতামাতি করিনি ওনাদের সাথে, আমি তেমন কথাও বলি নাই। আমি এটা সোজা ঢাকায় জানাবো, এবং উপরের থেকে যেই নির্দেশনা দেবে আমি ঠিক সেই নির্দেশনায় কাজ করব। এবারে তো আমার কিছু করার নেই, কারণ আমি যতদূর জানতাম লাস্ট মাসের যে বিদ্যুৎ বিলটা পাবে, এই বিদ্যুৎ বিলটা আমি তাদের দিয়ে আসবো এবং আমাকে ক্লিয়ারেন্সে একটা মানে কাগজ দিয়ে দিবে। কিন্তু সেইখানে এসে তো দেখতেছি একদম পুরা অন্য কাহিনী হয়ে রয়েছে। এখন দেখি কি করা যায়। বিদ্যুৎ অফিসের কাহিনী একদম আমার বোঝার বাইরে। প্রথম কথা হলো ট্রান্সফরমার কিনে এরপরে আপনার ট্রান্সফরমার লাগাইতে হবে, এরপরে আপনার ট্রান্সফরমারের ভাড়া দিতে হবে। মিটার কিনবেন এবং মিটার কিনে সেই মিটারের ভাড়া দেওয়া লাগবে, ডিমান্ড চার্জ দেওয়া লাগবে, আরও কত হাবিজাবি চার্জ তো এরা লাগাবে, ট্যাক্স ভ্যাট তো লাগাবেই। লাগায় মনে করেন বিদ্যুৎ বিল বানাবে এতগুলো। এরপরে যদি বাণিজ্যিক মিটার হয় তার আবার চার্জ আলাদা। যেই কয় ইউনিটই আসুক, মনে হয় মেবি হচ্ছে আমরা 19 টাকা করে ইউনিট দিছি। তাহলে বাণিজ্যিক লাইন নিলাম, ট্রান্সফরমার নিলাম। আমার কথা হইতেছে যদি আমি ভাড়াই দিয়ে থাকি তাহলে ট্রান্সফরমার আমি কিনবো কেন? অ্যান্ড ট্রান্সফরমার যদি চুরি হয়ে যায় তাহলে ট্রান্সফরমারের টাকা আমি কেন দিব? কারণ তোমরা তো ট্রান্সফরমারের ভাড়াই তুলতেছো, তাহলে ট্রান্সফরমার তোমরাই দিবা। যদি এখান থেকে চুরি হয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা কিছু হয়ে যায় তাইলে, কিন্তু এই ট্রান্সফরমার যদি নষ্ট হয় তাও আমাদের টাকা দিয়ে ঠিক করা লাগবে। এরপরে এটা যদি চুরিও হয় তাও প্রথমবার আমাদের অর্ধেক টাকা দেওয়া লাগে, তারপরের বার মনে হয় যে সম্পূর্ণ টাকা দিয়েই তারপরে ট্রান্সফরমার লাগাইতে হয়। তাইলে আমার যদি ট্রান্সফরমারে এই সমস্যাটাই হয় যে আমারই সব করা লাগবে, তাইলে আমি ট্রান্সফরমারের ভাড়া তোমারে কেন দিব? এই জিনিসটা আসলে আমার মাথায় ঢোকে না। যে মিটার আমি কিনে নিলাম, এরপরে মিটারের বিল দিতে হবে, ট্রান্সফরমার আমি কিনে নিলাম, তারপরে ট্রান্সফরমার ভাড়া দিতে হবে। মানে আজীব দুনিয়ায় ভাই বসবাস করি। এইটা নিয়ে আসলে কি বলবো, কিছুই বলার মনে করেন যে নেই। এই সমস্যায় এখন পড়লাম আমি জানি যে লাস্ট খালি আমি বিদ্যুৎ বিলটা দিয়ে আমি চলে আসবো, 2 থেকে 3 হাজার টাকার একটা মামলা হবে। সেইখানে আমাকে 59,000 টাকার একটা বিল ধরাই দিছে।
মানে লিটারালি এটা কোনো কথা হইলো? 35 মাসের ট্রান্সফরমার ভাড়া দিছে আমাকে 52,000 টাকা প্লাস। তার মানে বুঝতে পারতেছেন একটা ট্রান্সফরমারের দাম কত, আর তারা ভাড়া উঠাইতেছে কত। মানে এটা লিটারালি ভাই অন্যরকম একটা বিষয় আশা হয়ে গেল। ঘড়িতে সময় যখন ঠিক 12টা, তখন আমি চলে আসছি ভাওলাগঞ্জ। আর এখন চিন্তা হচ্ছে যে আমার বাইকটা একটু ওয়াশ করা, প্লাস হচ্ছে যদি পারি একটু হালকা করে সার্ভিস করাবো। ওই যে মিনিমাম চেক আপ যেটারে বলি আর কি, সেই চেক আপটা আমি অল টাইমই বলে আসতেছি যে ভাই আমি ট্যুরের আগে এবং ট্যুরের পরে বাইকটা একটু চেক আপ করাইনি। চেন টেন লুজ যদি থাকে সেগুলো ঠিক করাইনি, চাকার অ্যালাইনমেন্টগুলো ঠিক করাইনি, তারপরে হচ্ছে আপনার স্পার্ক প্লাগ এয়ার ফিল্টারটা পরিষ্কার করাইনি। এগুলো ভাই আমার কাছে মনে হয় যে করা ঠিক, এই জন্য আমি করি। এখন যারটা তার কাছে, কারোর যদি মনে হয় যে না এটা করার দরকার নেই তাহলে সে নাই করতে পারে, এটা কোনো বিষয় না। কিন্তু কথা হইতেছে এইখানে যে গ্যারেজটা ছিল সেই গ্যারেজটা তো বন্ধ, তাইলে এইবার আচ্ছা ওই পাশে আর একটা আছে, ওইখান থেকে ওয়াশটা করায়নি, তারপরে এর কাছ থেকে সার্ভিসটা করায়নি বই। এই পাশে একটা দেখছি অ্যান্ড এই পাশে একটা দেখছি, দেখি এই পাশে করা যায় কি যায় না, আপনাদের সাথে কথা বললেই হবে। কি অবস্থা, ভালো আছেন? বাইক ওয়াশ করা যাবে? বাইক ওয়াশ করা যাবে? ও সিরিয়াল আছে নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। বাইক ওয়াশ শেষ, আর আজকে বাইক ওয়াশ করার পরে একটু ক্রিম পলিশ করাইছি অ্যান্ড সেরকম লাগতেছে। প্রত্যেকবার বাইক ওয়াশ করার পরে বাইকটা একদম পুরো নতুনের মতো চকচক করে। আসলে নিজের ব্যবহারের জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা সবারই উচিত, অ্যান্ড আমিও করি। ইনশাল্লাহ থাকেন তাহলে ভাই, আসি। আসসালামু আলাইকুম। তো এইখানে আসছিলাম ভাইয়ার, এইটা হচ্ছে এই দোকানটার নাম হচ্ছে চাচা ভাতিজা মোটরস। ভালো লাগলো ওনাদের ব্যবহার, আচার ব্যবহার মোটামুটি ভালো লাগছে, অ্যান্ড মোটামুটি বাইকটা ওয়াশ করায় ভালো লাগতেছে। আর বেশি টাকা নেয় নাই, ওনারা ক্রিম পলিশ সহ করাই দিছে। আমার কাছ থেকে হচ্ছে 150 টাকা নিছে, তো এটা খুব রিজনেবল প্রাইসে নিছে। সব কিছুই মোটামুটি ঠিকঠাক হইলো, কিন্তু যেই কাজের জন্য বের হয়েছিলাম সেই কাজটা আসলে হইলো না। বিদ্যুৎ অফিসে যাই ভাবছিলাম যে খুব দ্রুত এই কাজটা শেষ করে চলে আসবো। আমার এত ধারণা ছিল না যে ওনারা এত টাকার চার্জ করবে, কারণ আমি অন্যান্য যেই জায়গাগুলোতে ডিসমেন্টাল করাইছি সেই জায়গাগুলোতে খালি মাত্র বিদ্যুৎ বিলটা দিয়ে আমি চলে আসলে আমার কাজটা হয়ে যাইতো। বাট এনারা যেই রকমের চার্জ করছে, যাই হোক এটা পঞ্চগড়ে এইবারে আসার আমার প্রথম ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভ্লগটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর এমন ভ্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যতদিন না নতুন একটা ভ্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।